আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, টেন্স না জানলে কি ইংরেজিতে কথা বলা যায় না? আসলে ব্যাপারটা তা না, কথা বলা যায়, তবে টেন্সের সঠিক ধারণা যদি থাকে আমাদের মধ্যে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বাক্য তৈরি করতে পারবো, সঠিকভাবে বাক্য লিখতে পারবো, ইংরেজি বলতে পারবো। তবে টেন্স না জানলেও আপনি বলবেন, তবে একটু ভুল তো হতেই পারে। তো এখন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। বলেছিলাম যে গ্রামারের উপরে আলোচনা করব, তবে গ্রামারটা জানলে ইংলিশটা সঠিকভাবে ব্যবহার করা যায়। তবে গ্রামার নিয়ে খুব বেশি আমরা মাথা ঘামাবো না, তবে আইডিয়া নেওয়ার চেষ্টা করব মোটামুটি। ওকে, সো এখন টেন্সের বিষয়টা হচ্ছে যে মনে করেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি কি বলেছিলাম এর আগে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো একটা বাক্য গঠন করতে গেলে তাহলে আমি যদি বলি যে সে কাজটি করে, সে কাজটি করে, তাহলে হি ডু করা ইংরেজি ডু, হি ডু দ্য ওয়ার্ক। আমি এরকম দিলাম, দেখেন আমি কাজটি করি হবে না, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করে, হি ডু দ্য ওয়ার্ক। এখন হি ডু দ্য ওয়ার্ক এটা লিখলে আসলে হয় না, আমরা জানি তার কারণ এই যে ব্যাপারটা। আচ্ছা, আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। তুমি কাজটি করো, কথার কথা এখানে আমি যদি দিই যে তুমি কাজটি করো, তাহলে ইউ ডু দ্য ওয়ার্ক, এটাও ঠিক আছে। তার মানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। ওকে, ঠিক আছে। কিন্তু থার্ড পার্সনের পরে কি প্রেজেন্ট ফর্ম ইউজ হবে না? অবশ্যই হবে, তবে মনে রাখতে হবে সাবজেক্টটি যদি থার্ড পার্সন হয়, অর্থাৎ হি সি কোনো নাম এমনটি যদি বোঝায়, তাহলে আপনাকে কি করতে হবে? ওই ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ করতে হবে। আচ্ছা, এখানে ইএস যোগ করতে হবে, তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। তাহলে একটা জিনিস আপনি পার্থক্য এখান থেকে বুঝতে পারলেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বর্তমানে অর্থাৎ সিম্পল প্রেজেন্টে কোনো বাক্য যদি আমরা ইংরেজিতে বলতে বা লিখতে চাই, যেমন আমি বললাম যে আমি একটি বই পড়ি, আই রিড আ বুক। সে একটি বই পড়ে, হি রিড আ বুক বললে হবে না, হি রিডস আ বুক। দেখেন রিডের পরে আমি কিন্তু এস ব্যবহার করেছি, রিডস, রিডস, আপনি বুঝতে পারছেন হয়তোবা। আচ্ছা, তাহলে আমি একটি বই পড়ি, আই রিড আ বুক, আর সে একটি বই পড়ে, হি রিডস আ বুক। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি কোনো নাম হলে এই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করব। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে আমি বলেছিলাম যে হাবোধক কথা শিখলেই হবে না, পাশাপাশি কিন্তু আপনাদেরকে কি শিখতে হবে? নাবোধক কথা বলাও শিখতে হবে। আর নাবোধক কথার জন্য এখন আপনি যদি বলেন যে আমি কাজটি করি না, আমি কাজটি করি না, সে কাজটি করে না, আমি বইটি পড়ি না, আমি বইটি পড়ি না, সে বইটি পড়ে না। এখন এরকম নাবোধক যদি বাক্য তৈরি করতে যান, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে এই যে এস, এই যে এস এর পরে তাহলে আপনাকে কি করতে হবে? ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে, ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হবে। এরপরে আপনি যে ভার্বটা দেবেন ওই ভার্বটার বেস ফর্ম ওখানে বসিয়ে দেবেন V1। ওকে, জাস্ট V1 মনে করেন। এখন ডু নট বা ডাজ নট, আমি বললাম যে আমি বইটি পড়ি না, তাহলে আই, এবারে যে ডু দিতে হবে, ডু, এবারে নট, ডু নট পড়ি, আই ডু নট পড়ি। তার মানে কি বাংলা দাঁড়াচ্ছে আমি পড়ি না, আই ডু নট রিড, আমি পড়ি না দ্য বুক, দ্য বুক। তার মানে আপনি বুঝলেন যে সিম্পল প্রেজেন্টে কোনো নেগেটিভ বাক্য করতে গেলে সাবজেক্টের পরে ডু নট ব্যবহার করতে হবে অথবা ডাজ নট। এখন ডাজ নট কোথায় ব্যবহার হবে? হ্যাঁ, ওই যে একটু আগে বলছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে নেগেটিভ বাক্য তৈরি করার সময়, যেমন সে বই পড়ে না, তখন ডাজ নট হবে। তাহলে সে বই পড়ে না, হি ডু নট যদি দেন আপনি এখানে ডু নট রিড দ্য বুক, এই বাক্যটি কিন্তু সঠিক হচ্ছে না, এই বাক্যটা সঠিক হচ্ছে না। তার কারণ কি? এখানে হি ডু নট রয়েছে, হবে না। তাহলে হবে এখানে হি DOES, এই যে ডাজ নট, হি ডাজ নট রিড দ্য বুক। তার মানে আপনারা কি দেখলেন? একটু আগে দেখলেন যে হাবোধক বাক্য তৈরি করতে গেলে আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এরপরে কি করি? ভার্বের সাথে এস বাই এস ধরি। যেমন সে পড়ে, এই যে একটু আগে আমি দেখিয়েছিলাম, আবার দেখাই, সে পড়ে, হি রিডস, আমি পড়ি, আই রিড। আই রিডের ক্ষেত্রে কিন্তু কোনো কি হয় না, এস বাই এস হয় না। আইটা হচ্ছে ফার্স্ট পারসন। আর এই যে এস বাই এস এর কথাটা বলতেছি, এটা শুধুমাত্র থার্ড পারসনের ক্ষেত্রে এই আলোচনাটা আসবে, অন্য কোনো পার্সনের ক্ষেত্রে আমরা এস বাই এস নিয়ে মাথা ঘামাবো না। ফার্স্ট পারসন কোনো এস বাই এস হবে না, সেকেন্ড পারসন এস বাই এস হবে না, বাট শুধুমাত্র থার্ড পারসনের ক্ষেত্রে আমরা এস বা ইএস এর ব্যবহারটা নিয়ে একটু চিন্তা করবো। ওকে, তো এখন হি থার্ড পারসন, তাহলে হি রিডস, সে পড়ে। এখন আই রিড, আমি পড়ি। এবার আমি বলেছি নেগেটিভ বাক্য করতে বলেছি যে আমি পড়ি, এটা আমি পড়ি না, সেটা কি হবে? এই দেখেন আই ডু নট রিড। আবার সে পড়ে, যে এখানে ছিল, এটাকে করতে বলেছি নেগেটিভ, আপনারা করছেন কি? সে পড়ে না, তাহলে কি হচ্ছে? হি ডাজ নট রিড। ওকে, তবে একটা মজার বিষয় দেখেন, সে পড়ে, হি রিডস,
আবার আমি পড়ি আই রিড। এখন আমি পড়ি আই রিড, কিন্তু আমি পড়ি না আই ডু নট রিড। আর সে পড়ে হি রিডস, ভালো করে দেখেন, সে পড়ে হি রিডস, এস আছে। আবার সে পড়ে না হি ডাজ নট রিড, এখানে এস নাই। তার মানে আপনারা এটাও বুঝতে পারলেন যে এই ডু বা ডাজের পরে যখন আমরা কোনো একটা মেইন ভার্ব ইউজ করব, তখন ওই ভার্বের সাথে ওই এসটা আর দেওয়া যাবে না, মনে করতে হবে এসটা ডাজের মধ্যে চলে গেছে। মনে করেন, সহজ বিষয় বোঝানোর জন্য। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে ডু বা ডাজ এই দুটো জিনিস কিন্তু ব্যবহার করতে হবে আমরা যদি কোনো সিম্পল প্রেজেন্টের কোনো বাক্যকে নেগেটিভ করতে চাই অথবা কোনো প্রশ্ন করতে চাই। এখন এটা কি করলাম, নেগেটিভ, যে আমি পড়ি না, তাহলে আমি পড়ি আই রিড, আমি পড়ি না আই ডু নট রিড, যেটাকে আপনি সংক্ষেপে আই ডোন্ট রিড বলতে পারেন। আবার সে পড়ে হি রিডস, সে পড়ে না হি ডাজেন্ট রিড। কিন্তু চলুন তো এখন প্রশ্ন তৈরি করি। তাহলে আপনারা বুঝবেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যকে কিন্তু নেগেটিভ করতে গেলে সাবজেক্টের পরে ডু নট অথবা কখনো ডাজ নট, সাবজেক্টের পরে কি হয় ডু নট অথবা ডাজ নট। এই জিনিসটুকু কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে আমি এইটুকু রাখলাম সবকিছু মুছে দিয়ে, এই যে ডু নট বা ডাজ নট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাট আপনি যখন এই ধরনের বাক্যকে প্রশ্ন করতে চাইবেন, আমাদের বাক্য কি ছিল আমি পড়ি, এখন এটাকে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন যে আমি কি পড়ি, তখন আপনাকে কি করতে হবে, তখন কিন্তু আপনি প্রশ্ন করতেছেন, তখন ওই যে ডু ছিল ওই ডুটাকে আপনাকে বাক্যের প্রথমে নিয়ে চলে আসতে হবে। এইভাবে প্রশ্ন করতে হয়, ডুটা আগে নিয়ে আসতে হয়। ডু আই রিড, আমি কি পড়ি। এইবার রিডের জায়গায় আপনি আরো ভার বসিয়ে দেন। মনে করেন যে আপনি খেলা করার কথা বলতে চাচ্ছেন, আপনি তৈরি করার কথা, কোনো কিছু তৈরি করতে চাচ্ছেন, তারপরে আপনি লেখার কথা বলতে চাচ্ছেন, আপনি যাওয়ার কথা বলতে চাচ্ছেন, আপনি আসার কথা বলতে চাচ্ছেন, এরকম ভার্ব ইউজ করেন এক একটা, দেখেন নতুন নতুন বাক্য হয়ে যাবে। আপনি প্রশ্ন করতেছেন, হ্যাঁ, যে ডু আই রিড, আমি কি পড়ি। আপনি যদি ইউ দিয়ে প্রশ্ন করতে চাইতেন তাহলে আয়ের জায়গায় কি দিতেন বলুন তো, আয়ের জায়গায় আপনি ইউ দিতেন। কারণ কি, আসলে প্রশ্নগুলো তো আমরা নিজেদেরকে করি না, অপরকে করি। তাই এবার চলুন ইউ দিয়ে প্র্যাকটিস করি। তুমি কি পড়ো, ডু ইউ রিড। এইবার এই রিডের জায়গায় যদি আপনি খেলা করা বাক্য দেন, বাক্য নয় সরি কি বললাম, খেলা করার শব্দটি প্লে এখানে দেন, যে তুমি কি খেলো, তাহলে ডু ইউ খেলো, খেলো ইংরেজি প্লে দিয়ে দেন। তুমি কি খেলো, ডু ইউ প্লে। তুমি কি তৈরি করো, ডু ইউ মেক। তুমি কি লেখো, ডু ইউ রাইট। তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি আসো, ডু ইউ কাম। হয়ে যাচ্ছে। দেখেন এইভাবে আপনি কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারেন। সো ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, অবহেলা করলে তো হবে না, একটু বুঝতে হবে। যারা দুর্বল তাদের জন্যই কিন্তু আমাদের টিউটোরিয়ালটা, যারা ভালো বোঝেন, টেন্সের জ্ঞান আছে, ভালো ইংরেজি বলতে পারেন, তাদের জন্য এগুলো না, এগুলো তো ফান্ডামেন্টাল মৌলিক জিনিস। এনিওয়ে, ও তাহলে ডু এর ব্যাপারটা হলো। এবার চলেন যে আমরা ডাজের ব্যাপারটা নিয়ে বলি। এখন আমি বলতেছিলাম যে এই যে হি ডাজ, এটাকে যদি আপনি প্রশ্ন করতে চাইতেন যে আমরা কি করেছিলাম, যে বাক্যটা সে পড়ে, মনে করেন করছিলাম সে পড়ে, তাহলে হবে হি রিডস, ওই যে রিডের সাথে এস দিতে হয়। এখন আপনি এই বাক্যটাকে প্রশ্ন করতে চাচ্ছেন সে কি পড়ে, তখন প্রশ্ন করতে গেলে এই যে যেহেতু এস ছিল, এর কারণে আপনাকে প্রথমে নিয়ে আসতে হবে ডাজ। এই বাক্যের প্রথমে আসবে কি, ডাজ আসবে। আর ডাজ যখন আপনি প্রথমে নিয়ে আসলেন, তখন আপনার বাক্যটা কি দাঁড়াবে, ডাজ হি রিড হবে। এই দেখেন সেই হির পরে রিডের যে এস ছিল সে এস কিন্তু নাই, এই যে ডাজ চলে এসছে, মানে ডাজ বাক্যে আসলে ওই ভার্বের এস আর থাকবেই না। এইটা একটু খেয়াল রাখবেন, ওই এস বাই এস আর রাখা যাবে না। তাহলে ডাজ হি রিড, সে কি পড়ে। এইবার আপনি যদি এই রিডে ব্র্যাকেটের রিডের জায়গায় আপনি এই ভার্বগুলো বসিয়ে দেন, নতুন নতুন বাক্য হয়ে যায়। তাহলে করুন, ডাজ হি রিড, সে কি পড়ে। এবার খেলা করা দিন, সে কি খেলে, ডাজ হি খেলে। ডাজ হি প্লে, সে কি তৈরি করে, ডাজ হি তৈরি করে, মানে রিডের জায়গায় তৈরি করে ইংরেজি দেন। ডাজ হি মেক, সে কি তৈরি করে। সে কি লেখে, ডাজ হি রাইট। সে কি যায়, ডাজ হি গো। সে কি আসে, ডাজ হি কাম। এবার যদি বলি সে কি শেখে, তাহলে এই রিডের জায়গায় লার্ন দেন, এই যে লার্ন, সে কি শেখে। এবার যদি আপনি বলতে চান এরকম যে সে কি ইংরেজি শেখে, কি বললাম, সে কি ইংরেজি শেখে, তাহলে কি হবে, ডাজ হি লার্ন ইংলিশ। সে কি নিয়মিত ইংরেজি শেখে, ডাজ হি লার্ন ইংলিশ রেগুলারলি। ইয়েস, এইভাবে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারেন, অসংখ্য বাক্য তৈরি করা সম্ভব। তো প্রথমে আসলে একটা মূল জিনিস কি জানেন, যে ইংরেজিতে প্রশ্ন করতে গেলে আমরা কখনো প্রশ্ন করাটা কিন্তু কঠিন। আপনি কি জানেন যে উত্তর দেওয়া সহজ, প্রশ্ন করা কঠিন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি সকালে নাস্তা করেছেন, যে আমাকে তো লিখতে হবে, দেখেন হ্যাভ ইউ টেকেন ইয়োর
ব্রেকফাস্ট, আপনি কি আজ নাস্তা করেছেন? হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট টুডে? কত বড় বাক্য, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট টুডে। 1 2 3 4 5 6 6টি শব্দ দিয়ে আমাকে একটি প্রশ্ন বানাতে হয়েছে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট টুডে, আপনি কি আজ নাস্তা করেছেন? আপনি উত্তর দিচ্ছেন শুধুমাত্র কি বলে, এই যে দেখেন, ইয়েস, হ্যাঁ আমি নাস্তা করেছি। আমার কতগুলো শব্দ ব্যবহার করে সাজিয়ে গুছিয়ে প্রশ্নটি করতে হলো, আর আপনি সংক্ষেপে একটি উত্তর দিলেন, ইয়েস। আবার যদি কোনো মুখে কথা না বলেও আপনি যদি এভাবে উত্তর দিতেন, আমি যদি আপনাকে প্রশ্ন করতাম এটা, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট টুডে, আপনি কি আজ নাস্তা করেছেন? আপনি যদি শুধু কোনো কথা না বলে এরকম করতেন, মানে কি হ্যাঁ নাস্তা করেছেন, আপনি যদি এরকম করতেন মানে কি নাস্তা করেননি। আরে উত্তর দেওয়া তো সহজ। ডিয়ার ভিউয়ার্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করবেন। To answer is not so difficult. To make the question is difficult. And for this reason, we should try to know first of all how to make a question correctly. But don't think about answering, cause that's easy for you. And if you're able to make any question correctly, then you can easily answer the question. So that's a simple matter. So try to realize what you should do first, how we should approach, how we should learn and practice. If your methods and process are correct, it will be so easy for you to learn English. ইংরেজি শেখাটা অনেক সহজ হয়ে যাবে। So it doesn't matter, কোনো ব্যাপার না, একটু চিন্তা করবেন। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের টিউটোরিয়ালগুলো আপনারা নিয়মিত দেখতে থাকুন। তাহলে আজকে আপনারা বুঝলেন যে প্রেজেন্ট ইনডিফিনাইটের বা সিম্পল প্রেজেন্ট টেন্সের কোনো বাক্যকে আমরা কিভাবে নেগেটিভ করব, কিভাবে তার প্রশ্ন করব, কিভাবে উত্তরও দিতে পারি, তারও কিছুটা নমুনা আপনার প্রাইমারিভাবে পেয়ে গেছেন কিন্তু। সো আই থিঙ্ক দ্য ক্লাস ওয়াজ রিয়েলি সো ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ভালো করে বুঝুন, প্র্যাকটিস করুন, শিখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। সো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, এইভাবে আমাদের টিউটোরিয়ালগুলো দেখতে থাকবেন এবং স্মার্ট ইংলিশ শিখতে থাকবেন। তো মেন্টরস টিউটোরিয়ালকে ভালোবাসুন, আমাদের সঙ্গেই থাকুন, আর স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার করুন। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার। আজকের মতো আপনাদের এ পর্যন্ত, আর বকবক করছি না। তবে নতুন ক্লাস নিয়ে আবারও দ্রুত গতিতে আপনার সামনে হাজির হব। তবে মনে রাখবেন, গ্রামারও শিখবেন, স্মার্ট ইংলিশও শিখবেন ইনশাআল্লাহ। যারা খুব দুর্বল তারা খুব সহজে শিখবেন আমাদের টিউটোরিয়ালগুলো দেখে। আল্লাহ আপনাদের সবাইকে সফল করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, এই শুভকামনা করে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।